হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। আমরা আজকে এই আলোচনায় জানার চেষ্টা করব হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কি, কিভাবে এটি করা হয়, কোন বয়স থেকে এটি করা নিরাপদ, কত রকম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কি কোনো সাইড এফেক্ট আছে, এবং সবশেষে জানার চেষ্টা করব এর খরচ কত। এবং এই পুরো বিষয়টা জানতে আমরা চলে এসেছি সল্টলেকের বাইন ক্লিনিকে, এবং আমাদের সঙ্গে আছেন এ শহরের বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইটের এই পডকাস্টে আপনাকে স্বাগত। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন জমা পড়েছে, তো আমি ভাবলাম যে এইবার আপনার কাছে যখন যাব তখন সবকটা প্রশ্নই একবারে জিজ্ঞাসা করে নেবো। প্রথম কথা হচ্ছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট জিনিসটা কি এবং এটা কিভাবে করা হয়? হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যাপারটা আমার মনে হয় প্রত্যেকেই মোরাললেস জানেন হুম। জিনিসটা কি। সেটা হচ্ছে মাথায় চুল যদি টাক পড়ে যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, সেই টাক পড়ে যাওয়ার জন্য যে জায়গাটায় ফাঁকা হয়ে গেছে, দেখতে বয়স্ক লাগে, সেই জায়গায় চুল প্রতিস্থাপন করা, সেটাকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট বলি। গজানো নয়, কিন্তু প্রতিস্থাপন করা। আমরা যেটা করি, মাথার পেছনের অংশ থেকে যেখানে চুল, স্থায়ী চুল বেশি থাকে বা পার্মানেন্ট হেয়ার থাকে, সেই এরিয়া থেকে কিছু চুল আমরা তুলে নিয়ে এসে সেটাকে সামনের দিকটাতে প্রতিস্থাপন করি। যেমন ধরুন, আপনার বাড়ির পেছনে হয়তো গার্ডেনে কিছু গাছ ছিল, সেগুলোকে আপনি সামনের দিকে এনে বাড়ির সামনে সেটাকে লাগালেন। তো এটাই হেয়ার ট্রান্সপ্লান্ট, খুব ছোট ভাষা। এবার এই কিভাবে ট্রান্সপ্লান্টটা করব, সেটা কোন টেকনিকে করব, সেগুলোর টেকনিক্যাল ভেরিয়েন্স রয়েছে। আগেকার দিনে ফ্ল্যাপ টেকনিক করা হতো, জুরি ফ্ল্যাপ আমরা বলি। জুরি ফ্ল্যাপের পরে পাঞ্চ গ্রাফট এলো, মোটা মোটা গ্রাফট তোলা হতো। তারপরে এফইউ টি টেকনিক এসছে, এফইউ ই টেকনিক এসছে। তো ধীরে ধীরে এই ব্যাপারটা পুরো বিবর্তন হয়েছে। তো এটা হচ্ছে মোরাললেস, আমাদের হেয়ার পড়ে গিয়ে টাক পড়ে গেলে সেই টাক অঞ্চলে চুল নতুন করে যাতে বাড়ে বা নতুন করে চুল গজায় বা নতুন চুল প্রতিস্থাপন করার যে টেকনিক, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। এইবার যেটা কথা হচ্ছে যে এটা কি যে কোনো বয়সেই করা যায়? অ্যাকচুয়ালি যাদের চুল পড়ে যায়, তাদের কতটা চুল পড়েছে তার উপরে আমরা গ্রেডিং করি। গ্রেড আচ্ছা। 1 2 3 4 5 6 7 অব্দি গ্রেড করা হুম। হয়। যাদের পেছনে একটুখানি চুল রয়েছে, পুরো মাথা খালি হয়ে গেছে, হুম। তাদেরকে আমরা গ্রেড 7 বলি। আর হুম। যাদের একটুখানি হেয়ার লাইনটা পিছিয়েছে, তাদের গ্রেড 1 বলি। হুম। তো শুরু হয় গ্রেড 1 থেকে, আস্তে আস্তে সেটা গ্রেড 7 অব্দি কারো কারো ক্ষেত্রে চলে যেতে পারে। হুম। সবার যে গ্রেড 7 অব্দি যাবে হুম। সেরকম কোনো বিষয় নয়। এবার ব্যাপার হচ্ছে, চুল যেটা পড়ে যাচ্ছে সেই চুলটাকে তো আমরা, পড়ে যাওয়াটাকে রোধ করার যে ট্রিটমেন্ট, হুম। সেটা হেয়ার ফল, হুম। সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা নিশ্চয়ই করেছি। নিশ্চয়ই, হ্যাঁ। তো সেই ভিডিওটাতে গেলে হেয়ার ফল কি করে রোধ করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমরা ট্রান্সপ্লান্টের কথা যখন ভাবছি, যখন কোন এরিয়া ফাঁকা হয়ে গেছে, গ্রেড 2 গ্রেড 3 বার্ডনেস হয়ে গেছে, তখন আমরা ট্রান্সপ্লান্ট করি। ইউজুয়ালি গ্রেড 2 গ্রেড 3 বার্ডনেস হতে হতে ইউজুয়ালি 25 বছরের কাছাকাছি বয়স হয়ে যায়। হুট করে একজন 18 19 বছর বয়সের ছেলের গ্রেড 2 গ্রেড 3 বার্ডনেস হওয়ার কথা নয়, বিশেষ কোনো অসুখ বিসুখ যদি না হয়। এবার যে এরিয়া খালি হয়ে গেছে সেই এরিয়াতে তো আমরা চুল বসাবো। হুম। এবার আমাদের ডোনার এরিয়া থেকে নিতে হবে। তো ডোনার ম্যাচিউরিটি বলে একটা কথা আছে। আচ্ছা। আমাদের সামনের দিকে চুল ধরুন পড়ে যাচ্ছে হরমোনের কারণে, অন্যান্য কারণে, যেটা আমরা হেয়ার ফল ট্রিটমেন্টে হুম। আলোচনা হুম। করেছি। হুম। তো এই চুল যেটা পড়ে গেল সেটা তো চলেই গেল। যে চুল পেছনে পার্মানেন্ট এরিয়া বলে আমাদের যে পার্মানেন্ট জোনটা রয়েছে, সেখানেও অ্যারাউন্ড 25% চুল থাকতে পারে যারা হরমোন সেন্সিটিভ। হুম। এই হরমোন সেন্সিটিভ চুলগুলো পড়ে যেতে মোটামুটি 25 থেকে 30 বছর মতো সময় নেয়। হুম। ইউজুয়ালি 25 30-এর মধ্যে বা 30-এর কাছাকাছি গেলে পরে হরমোন সেন্সিটিভ চুলগুলো পড়ে যায়। হুম। তো সেই জন্য আমরা ডোনার এরিয়া থেকে ধরুন আমরা 100খানা ফলিকেল নিলাম, যদি হুম। কম বয়সী ছেলে নিই, হুম। সেই 100খানা ফলিকেলের মধ্যে ধরুন 10টা গ্রাফট রইলো যারা হরমোন সেন্সিটিভ, তার পরবর্তীকালে হুম। পড়ে যেতে পারে। হুম। সেই জন্য আমরা যখন সামনের দিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমাদের দেখতে হয় ডোনার এরিয়াটা কতটা ভালো আচ্ছা। বা ডোনার এরিয়াটার ম্যাচুরিটি এসছে কিনা। হুম। এই ম্যাচুরিটিটা আসতে 25 বছর সময় লাগে। আচ্ছা। এটা 1 নম্বর। আর 2 নম্বর আর একটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকেরই হেয়ার লাইন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। পিছিয়ে যায়। সেটা আমাদের মানুষের ফেসের সঙ্গে কিন্তু হুম। ম্যাচ করে। একটা ছোট হুম। বাচ্চার হুম। হেয়ার লাইন অনেক সামনের দিকে হুম। থাকে। হুম। হুম। এবার ধরুন একজন 20 21 বছরের ছেলে যদি চলে আসে এবং সে হুম। বলে, স্যার আমাকে হেয়ারটা সামনের দিকে আরো এগিয়ে দিন, হুম। ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে দেওয়া যায়। হুম। আপনি পয়সা দেবেন, আমরা হুম। কাজ হুম। করব, একদমই এটা করা একদমই। যায়। হুম। কিন্তু যেটা হবে, তার হেয়ার লাইন তো আমি এগিয়ে নিয়ে এলাম, কিন্তু তার বংশে বা ফ্যামিলিতে যদি হেয়ার পিছিয়ে যাওয়া থাকে, হুম। তাহলে পেছনের অংশটা খালি হয়ে যাবে। তো এই পেছনের অংশ যখন খালি হয়ে যাবে 25 30 বছর বয়সে, অলরেডি আমরা ডোনার এরিয়া থেকে অনেকগুলো হুম। ফলিকল হুম। 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 সামনে ইউজ করে নিয়েছি। হুম। সুতরাং এই পেছনের অংশ তখন ম্যানেজ করতে আমাদের অসুবিধা হয়। আচ্ছা। সেই জন্য এই সমস্ত জিনিস পারমুটেশন কম্বিনেশন করে দেখা গেছে, মোটামুটি 23 থেকে 25 বছর বয়স যদি না হয়,
তাহলে একজন ব্যক্তিকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য উৎসাহ দেই না। যারা 19, 20, 21, 22 থেকে 25 বছর বয়স, এই বয়সের মধ্যে যে ছেলেরা আসেন, তাদেরকে যদি একদম ফ্র্যাঙ্কলি গ্রেড 3 ব্যালডনেস না হয়ে গিয়ে থাকে, তখন আমরা তাদের হেয়ার ফল ট্রিটমেন্টটা দিয়ে থাকি। আচ্ছা কারণ তাদের ক্ষেত্রে আমরা চাই ডোনার এরিয়াটা একটু ম্যাচিওর করুক। আচ্ছা। তো সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে যদি না অন্য কোনো বিশেষ অসুবিধা, অনেকটা বেশি টাক পড়ে গিয়ে থাকে, আমরা 25 বছরের নিচে হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে তাকে উৎসাহ যোগাই না। 25 মানে বছরের বেশি হলে তখন 25 বছরের পর হলে জিনিসটা ম্যাচিওর ম্যাচিউর করে, যেহেতু পেছনের চুলগুলো, চুলটা কারণ ওই ম্যাচিওর হয়, চুলগুলোই ওই তো চুলগুলো আমরা সামনে ইউজ সামনে যাবে, তাহলে ওটাও ম্যাচুরিটি হওয়ার দরকার আছে, ম্যাচিউর হওয়ার দরকার আছে। তো এই যে যেটা আপনি বলছিলেন যে পেছন থেকে চুলটা নিয়ে সামনে বসানো, তো এখন বর্তমানে কি ধরনের টেকনিক চলছে এবং সেটা কিভাবে করা হয়? 4-5টা টেকনিক হিস্টোরিক্যালি যদি আমরা ধরি রয়েছে। একটা হচ্ছে ফ্ল্যাপ টেকনিক, যেটাকে আমরা জুরি টেকনিক বলি, আজকাল সেটা ইউজ হয় না। সেকেন্ড টেকনিক হচ্ছে পাঞ্চ গ্রাফট, সেটা 1980s এর দশকে ইউজ করা হতো। আচ্ছা 90s এর দশকে FUE টেকনিক এবং FUT অলমোস্ট সেম সময়তেই এসছে। আচ্ছা। ই এবং টি বলি, FUE যেটাকে বলি আমরা ফলিকুলার ইউনিট এক্সিশন বা ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন বলি, যেমন একটা দাঁত তুলে আনা, এক্সট্রাকশন বলি। আর সেকেন্ড যে টেকনিক সেটা হচ্ছে FUT, ফলিকুলার ইউনিট ট্রানজাকশন, ট্রানজাক্ট করা, গাছ কেটে দেওয়া, ট্রানজাকশন বলি না আমরা, কেটে যাওয়া, ট্রানজাকশন, ট্রানজাকশন বন্ধ হয়ে গেল, কেটে গেল, এই ব্যাপারটা। তো সেটা, এই দুটো টেকনিক আজকালকার দিনে, এখনকার এই মুহূর্তে সব থেকে বেশি আমরা ইউজ করি ডাক্তাররা, এই দুটোই লেটেস্ট টেকনিক। এবার FUE টেকনিক যেটা হয়, সেখানে আমাদের ছোট্ট মাইক্রো মোটর থাকে, সেখানে পাঞ্চ থাকে লাগানো, একটা একটা করে চুল FUE তে, একটা করে বলবো না, এক একটা করে ফলিকল আমরা মাথার পেছন থেকে ডোনার এরিয়া, সেফ ডোনার এরিয়া থেকে তুলে নিয়ে আসি। এটাকে FUE টেকনিক বলে। এই টেকনিকের সুবিধা হচ্ছে এখানে কোনো স্টিচ বা কাটাকাটির দরকার পড়ে না। আর FUT টেকনিক হচ্ছে মাথার পেছনে ডোনার এরিয়া আমরা এই ফ্ল্যাপের মতো করে স্কিন শুদ্ধ চামড়া তুলে নিয়ে আসা হয়, তারপরে সেটাকে মাইক্রোস্কোপের নিচে রেখে আলাদা আলাদা করে ডাইসেকশন করা। আচ্ছা, এটাকে FUT টেকনিক বলে। টি টেকনিকে একটা স্টিচ হয়। তো একটাকে আমরা স্টিচলেস টেকনিক বলি FUE, আর একটাকে স্টিচ টেকনিক দিয়ে আমরা বলি, বা যেটাতে সেলাই করা হচ্ছে সেটা FUT। এই দুটো টেকনিক ইউজ করা হয় এবং এই দুটো টেকনিকের মাইনর মাইনর ভ্যারিয়েশনস কিন্তু আছে। আচ্ছা, মানে একটা ফ্ল্যাপ যখন তুলে ফেলা হয় এবং তারপরে সেটা সেখান থেকে ফলিকলস গুলো নিয়ে আলাদা আলাদা করা হয়, আর একটা আলাদা আলাদা করেই তোলা হয়। তো মানে কোন টেকনিকটা বেটার, মানে কোন টেকনিকটা কাদের জন্য? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এবং আমি এই ব্যাপারটা নিয়ে একটু ইলাবোরেটলি কথা বলবো যে কোন টেকনিকটা দরকার হবে। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যখনই একজন ব্যক্তি সার্চ করেন, ইন্টারনেটে সার্চ করছেন, বিভিন্ন ইনফরমেশন তিনি পাচ্ছেন। একদমই। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের ইন্ডিয়াতে লিগালি দু ধরনের ডাক্তাররা করতে পারেন। আচ্ছা, FUT এবং FUE, সেটা দুটোই করতে পারে। সেটা হচ্ছে ডার্মাটোলজিস্ট এবং প্লাস্টিক সার্জন, যারা তারা করতে পারে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন জায়গাতে বিভিন্ন অন্যান্য ডাক্তারি ব্রাঞ্চের লোকজন বা টেকনিশিয়ানসরা করেন, সেগুলো কিন্তু করাটা মেডিকেল লিগালি আচ্ছা। ঠিক নয়। মানে এটা আমি 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 দেখেছি, মানে আমি বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে সেখানে ডার্মাটোলজিস্টও নেই এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্লাস্টিক সার্জনও নেই, কিন্তু সেখানেও হচ্ছে। ঠিক, এই ব্যাপারগুলো ঠিক নয়। তো আমরা সেটার কথা বাদ দিলেও যেটা বলবো, এই যে ক্লিনিক গুলো রয়েছে, টেকনিক্যালি যদি আমরা দেখি, FUE ইজ মোর ইজিয়ার দ্যান FUT। FUE-টা অনেকটা ইজিয়ার করা। আচ্ছা, সেই জন্য 90% অফ ডক্টরস যারা আছেন, ইভেন প্লাস্টিক এবং ডার্মাটোলজিস্ট, তারা FUE কে প্র্যাকটিস করেন বা ইউজ করেন। সেই কারণে FUE নিয়ে বেশি কথা হয়। অনেকে ভাবেন এটা বেশি সেফ টেকনিক। সেফ তো বটে, দুটো টেকনিকই সেফ, এবং টেকনোলজিক্যালি বা টেকনিক্যালি যেহেতু ইজিয়ার, সেটা নিয়ে বেশি কথা বলার কারণে লোকে FUE-টাকে বেটার বলে ভাবেন, কিন্তু এই ব্যাপারটা সেটা নয়। আচ্ছা, দেখুন, ফ্ল্যাপ টেকনিক তো হারিয়ে গেছে, পাঞ্চ টেকনিকও হারিয়ে গেছে, কারণ তারা FUE FUT তুলনায় খারাপ ছিল। সুতরাং FUT FUE দুটোই যখন টিকে রয়েছে, তার মানে বুঝতে হবে দুটোরই উপযোগিতা আছে। আচ্ছা, সেটাকে সঠিকভাবে আমরা কখন ইউজ করছি, আমি কয়েকটা পয়েন্ট বলবো, সাইলিয়েন্ট পয়েন্টস। এক নম্বর হচ্ছে গ্রাফটের সংখ্যা। আচ্ছা, ফার্স্ট ক্যাটাগরি। যখন আমরা দেখবো আমাদের ক্ষেত্রে FUE টেকনিকে একবারে আমরা একটা এরিয়া থেকে, সেফ ডোনার এরিয়া থেকে দেখা গেছে 3000-এর কাছাকাছি সেফ ফলিকল আমরা তুলতে পারি। আচ্ছা, তো যখন কোনো পেশেন্টের 5000 ফলিকল যখন লাগবে, তখন 5000 ফলিকল আমরা FUE তে করতে গেলে ডেফিনেটলি আনসেফ জোনে চলে যেতে হবে। আনসেফ জোন থেকে তুলে নেওয়া চুলগুলো হরমোন সেনসিটিভ হয়, পাতলা হয়,
এবং পরবর্তীকালে সেগুলো সেগুলো যদি পড়েও যায়। হ্যাঁ। তো সুতরাং যার 5000 গ্রাফট দরকার তাকে যদি আমরা এফইউই টেকনিকে একবারে করি তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেটা উপযুক্ত নয়। দ্বিতীয়ত হচ্ছে বয়স। যখন একটা পেশেন্টের বয়স ম্যাচিউর হয়ে যায় তখন তার চুলগুলো আমরা যখন এফইউটি টেকনিকে যদি অক্সিপিটাল এরিয়া থেকে নিই বেস্ট কোয়ালিটির গ্রাফট গুলো পাওয়া যায়। আচ্ছা। কারণ অক্সিপিটাল প্রোটুবারেন্সটা আমরা শুয়ে থাকলে সেটা বিছানার সঙ্গে টাচে থাকে, সেই এরিয়ার চুলগুলো সবথেকে বেশি মোটা হয়। তো এফইউটি টেকনিকে যখন আমরা নিচ্ছি তখন কিন্তু বেস্ট কোয়ালিটির গ্রাফট নেওয়া হচ্ছে, এটা একটা বিষয়। 3 নম্বর, অল্প একটুখানি এরিয়া থেকে অনেকগুলো গ্রাফট পাওয়া যায়। তো এই যে 3-4টে ফ্যাক্টর আমি বললাম, এই ফ্যাক্টর গুলো আলোচনা করে পেশেন্টের সঙ্গে প্ল্যানিং করে কোন টেকনিকটা ওনার জন্য, সবার জন্য, যেমন একটা বাচ্চাকে তো আমরা প্রচুর লঙ্কা দেওয়া ঝাল দেওয়া খাবার খেতে দেবো না, বা একটা রোগী পেশেন্ট যিনি হসপিটালে আছেন তাকে আমরা নিশ্চয়ই বিরিয়ানি খেতে দেবো না। তো সেরকম একটা পেশেন্টের ক্ষেত্রে কোন টেকনিকে আমরা করব সেটা ডিপেন্ড করে সেই পেশেন্টের কতগুলো ফলিকেল লাগবে, সেই পেশেন্টের বয়স কত রয়েছে, তার পেছনের হেয়ার গুলো ম্যাচিওর করেছে কিনা, তাকে কটা স্টেজে করতে হবে, সেইগুলোর উপরে বিবেচনা করে করতে হয়। এবারে মুশকিল হচ্ছে আমরা যারা এফইউটি এবং এফইউই ইউজুয়ালি দুটো টেকনিকেই দড়ো এরকম প্র্যাকটিশনারের সংখ্যা খুব কম। আচ্ছা। হয় কেউ এফইউই করেন, তারা যাকেই পায় তাকেই এফইউই দিয়ে একভাবে করে যাচ্ছে, যেহেতু উনি ওই টেকনিকেই দক্ষ এবং তার টেকনিশিয়ানদের সেইভাবে উনি গড়ে তুলেছেন, সুতরাং উনি সেকেন্ড টেকনিকটা ইউজ করেন না। আবার কেউ আছে যারা এফইউটি শুধু করেন, তারা এফইউইটা ইউজুয়ালি সেটার সম্ভাবনা কম থাকে, কারণ এফইউটি যে করতে পারে সে ইও করতে পারে। আচ্ছা আচ্ছা। কিন্তু এফইউই যে করে আসে তার পক্ষে হঠাৎ টিটের ট্রেনিং নেওয়া, শেখা, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু দেখুন থিওরিটিক্যাল নলেজ একরকম, আপনি গাড়ি জানেন কিভাবে করলে পরে গাড়ি চালাতে হয়, কিন্তু গাড়ি চালাতে জানা আর গাড়ি চালানো দুটো জিনিস তো আলাদা। একদমই তাই। কিছু কিছু পেশেন্ট, ফর এক্সাম্পল, আমাদের অনেক সময় পেশেন্টের প্রফেশনও জিজ্ঞেস করতে হয়। আচ্ছা। যেমন ধরুন কোন পেশেন্ট ব্যাংকে কাজ করেন বা রেলওয়েতে কাজ করেন, তাকে বারবার ওপরে নিচে তাকাতে হয়, বা কম্পিউটারের দিকে একভাবে তাকালাম আবার কাস্টমার এলো তার দিকে তাকালাম, তখন টি টেকনিক করলে মাথার পেছনে হালকা একটু টান লাগে। আচ্ছা। বা ধরুন যখন কোনো পুলিশ পেশেন্ট আমার কাছে আসেন, তারা অনেক সময় সিক্রেট সার্ভিসে যান, তো মাথার পেছনে কাটা দাগ থাকলে পরে এটা মার্ক অফ আইডেন্টিফিকেশন হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো তখন আমরা তখন জেনে নিই আপনার প্রফেশন। তো এই 4-5টা যে আমি পয়েন্টস বললাম সেইগুলোর উপরে বিবেচনা করে আমাদের ঠিক করতে হবে এফইউটি করব না এফইউই করব। আমি 2016 সাল থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি বাইন্ড ক্লিনিকে। আমি এবং আমার টেকনিশিয়ানস যারা আসেন আমরা প্রত্যেকেই এফইউটি এবং এফইউই দুটো টেকনিকেই কাজ করতে জানি। সেই জন্য আমি পেশেন্টকে দুটো অপশনই দিই। তারপরে তিনি যেটা মনে করছেন, আমার যেটা বেস্ট মনে হচ্ছে, আমি পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি, তারপরে যৌথভাবে আলোচনা করে ডিসিশনটা নেওয়া হয়। আচ্ছা। আর বাইন ক্লিনিকে শুধু এফইউটি বা এফইউই নয়, আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে দু ধরনের ভিডিও আছে। ডেফিনেটলি এফইউইটা বেশি হয় কারণ পেশেন্টরা কাটাকাটিতে ভয় পায়, কিন্তু সত্যিই যার এফইউটি দরকার তাকে এফইউটিতে করাটাই উচিত। আচ্ছা, এই যে এফইউটি যখন হচ্ছে তখন একটা ফ্ল্যাপ আপনি কেটে তুলে নিচ্ছেন, তো ওখানে একটা কাটা দাগ তো তৈরি হচ্ছে এবং একটা গ্যাপও তৈরি হচ্ছে, সেটা নয় আমি বুঝলাম যে সেলাই করে আপনারা জুড়ে দিলেন, কিন্তু পিছন থেকে এমনি নরমালি বোঝা যাবে না? নরমালি চুলটা তো আমরা বড় রাখি পেছনের দিকে, চুল বড় যদি থাকে স্বাভাবিক যেরকম আমরা ছেলেরা রাখি, তাতে চুলের তলায় দাগটা ঢাকা থাকে। আচ্ছা। আর 2 নম্বর আমরা ক্লোজারটাকে টাইকোফাইটিক ক্লোজার বলে একটা স্পেশাল টেকনিকে আমরা করি। আচ্ছা। এইখানেই আরেকটা কথা চলে আসে, ধরুন অনেকে প্রফেশন আছেন, মিলিটারিতে কাজ করেন বিশেষ করে, তাদের চুল খুব ছোট করে ছেটে রাখতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কাটার দাগটা যদি ভালোভাবে সেলাই করা হয় বোঝা যেতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদেরকে এই কোন টেকনিকে করব সেটা আমাদের নির্বাচন করতে হয়। আচ্ছা, এবার যেটা কথা হচ্ছে, আপনি যে গ্রাফট যারা এফইউই তে যেটা আপনি গ্রাফট যেটা তুলে নিচ্ছেন, কাটার সময় তো নয় ঠিক আছে ব্যথা লাগবে তার জন্য আপনারা ব্যবস্থা নেন, কিন্তু যখন ফলিকলস গুলো তোলা হয় চুলের, সেক্ষেত্রে কি মানে ব্যথা তো নিশ্চয়ই লাগে খুব? না, ব্যথার ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। আমরা বাইন ক্লিনিকে খুব সেফ সার্জারি প্র্যাকটিস করি। আমরা এখানে 2জন প্লাস্টিক সার্জনস রয়েছি, আমাদের টেকনিশিয়ান টিমে 4জন অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে। এর বাইরে ব্যথার যে বিষয়টা, অপারেশনের সময় যে ব্যথা হয়, এই ব্যথার বিষয়টা ম্যানেজমেন্ট করার জন্য অ্যানাস্থেসিওলজিস্ট বলে এমবিবিএস এমডি করা ডাক্তারবাবু হন, তারা অ্যানাস্থেসিওলজিস্ট বলেন, তারা ব্যথার পুরো বিষয়টা দেখেন, মানে পুরো টিম আছে। তো এই ব্যথার যে ব্যাপারটা প্রথমেই আমরা ফিল্ড ব্লক বলি, অ্যানাস্থেসিয়া বিভিন্ন রকমের হয়, ওই ডাক্তারবাবুরা বেশি ভালো বলতে পারবেন, আমি যেটা তাদের করতে দেখি, তারা ফিল্ড ব্লক অ্যানাস্থেসিয়া দিয়ে থাকেন। তারা অ্যানাস্থেসিয়ার মেডিকেশনস ছোট্ট ছোট্ট ইনজেকশন দিয়ে চামড়ার চারিদিকে মাথায় ইনজেকশন দিয়ে দেয়। আচ্ছা।
আপনি কথা বলতে পারবেন, দুপুরে লাঞ্চ খাবেন, চা খাবেন, কিন্তু মাথার এই চামড়াটা, শুধু মাথার ব্রেন না, শুধু চামড়াটা কিন্তু অবশ হয়ে থাকে, আচ্ছা এবং এটা 6 থেকে 8 ঘন্টা মতো থাকে। আচ্ছা পেশেন্টদের একটা এক্সপিরিয়েন্স হয়, মনে হয় মাথায় একটা শক্ত টুপি বা ফেট্টি বেঁধে রয়েছে। আচ্ছা। যেমন আমরা দাঁত তুলতে গেলে হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ কখনো ইনজেকশন দিলে মনে হয় না হ্যাঁ ভারী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সেরকম ফিলিং হয়। আচ্ছা সুতরাং ওই অ্যানাস্থেসিয়া একদম শুরুতেই অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। আচ্ছা অ্যানাস্থেসিয়া দেওয়ার পর 8 ঘন্টা যে উইন্ডো পিরিয়ড আমরা পাচ্ছি, সেই 8 ঘন্টার মধ্যেই আমরা ই টেকনিকেই করি, চুল তোলা, চুল বসানো সব ওই সময়ের মধ্যেই করা হয়। সুতরাং ব্যথা যা লাগার ওই শুরুর দিকে অল্প অল্প ব্যথাই হবে, আচ্ছা তারপরে আর কোনো ব্যথা লাগার বিষয় নেই। আচ্ছা। এটা তো হয়ে গেল তোলা। এবার তোলার পরে আপনারা গ্রাফগুলোকে সিলেক্ট করেন কিভাবে? মানে এটা তো খুব ছোট 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 জিনিস। হ্যাঁ। মানে আমি কোনটা ট্রান্সপ্ল্যান্ট করব, এবং সেটা তো নিশ্চয়ই কোনো শোধন প্রক্রিয়া আছে, যে আমি তুললাম আর নিয়ে বসিয়ে দিলাম। এ তো আর ধান গাছ নয় যে এই ক্ষেত থেকে তুললাম আর এখান থেকে তার মধ্যে নিশ্চয়ই কোনো শোধন প্রক্রিয়া হ্যাঁ, আছে এটা যাতে একটা হ্যাঁ, এটা একমাত্র হুম, ভালো সেন্টার গুলোতেই হুম, হুম, এই ব্যাপারটা খুব হুম, সুন্দরভাবে মেনটেন করা হয়। আমাদের যে গ্রাফট গুলো আমরা তুলছি, হুম, সেগুলোর মধ্যে 4 ধরনের গ্রাফট থাকে। আচ্ছা, এক হচ্ছে সিঙ্গেল হেয়ার গ্রাফট, হুম, যেমন ধরুন সিঙ্গেল ফ্যামিলি। হুম, ডাবল হেয়ার গ্রাফট স্বামী স্ত্রী হুম, বলে আমরা ধরতে পারি। আচ্ছা, ট্রিপল গ্রাফট স্বামী স্ত্রী একটা বাচ্চা। আচ্ছা, এই 3টে গ্রাফট। আর একটা গ্রাফট থাকে যখন তোলার সময় হয়তো খুব গ্রাফটটা কোনোভাবে ইনজিওর্ড হলো। আচ্ছা, ইউজুয়ালি 2 থেকে 5% গ্রাফট কিন্তু ইনজিওর্ড হতে পারে। হ্যাঁ, এটা একটা স্বাভাবিক। যখনই 5% এর বেশি হচ্ছে, হুম, তখন বুঝতে হবে হয় পেশেন্টের চুলগুলো বাঁকা, আচ্ছা, নইলে যিনি তুলছেন হুম, তার তিনি ক্ষেত্রে দক্ষ নন। তিনি দক্ষ নন। হুম, এইটা হচ্ছে বিষয়। তো আমাদের ক্ষেত্রে মোটামুটি 5% এর নিচেই সবসময় হুম, থাকে, যেহেতু আমাদের টেকনিশিয়ানস টিম অত্যন্ত দক্ষ। এবার এই গ্রাফগুলো আমরা 1, 2 এবং 3 এই হুম, 3টে ফ্যামিলিতে ভাগ করে আলাদা রাখি। হুম, যেটা খারাপ গ্রাফ সেটা তো কখনোই ইউজ করা উচিত নয় বা পসিবলও নয়। হুম, আমরা কখনো ইউজ করিও না। এই আমরা হেয়ার যখন মার্ক করছি, তখন সামনের দিকের যে 3টে রো, হুম, সেখানে আমরা সিঙ্গেল ফলিকলস গুলো দিই। আচ্ছা, ইউজুয়ালি যে গ্রাফগুলো হুম, তোলা হয় আমাদের মাথার পেছনে, হুম, হুম, 70% গ্রাফ ডাবল হেয়ার থাকে। আচ্ছা, বাকি যে 30% সেটা সিঙ্গেল এবং ট্রিপল গ্রাফ মিলিয়ে থাকে। আচ্ছা, ট্রিপল গ্রাফট গুলো আমরা পেছনের দিকে দিয়ে হুম, থাকি, আর ডাবল গ্রাফট এবং ট্রিপল গ্রাফট এবং সিঙ্গেল গ্রাফট হ্যাফাজার্ডলি মিশিয়ে আমরা জোনের মাঝখানে যে এরিয়াটা সেইভাবে দিয়ে থাকি, যাতে লুকটা ন্যাচারাল আসে। সামনের দিকে যদি আমরা ডাবল গ্রাফট বা ট্রিপল গ্রাফট দিয়ে দিই, খুব আনন্যাচারাল কিন্তু দেখতে লাগে। যেহেতু আমাদের ন্যাচারালি সামনের দিকে সিঙ্গেল সিঙ্গেল গ্রাফই গ্রাফ গুলোই থাকে। থাকে। তো হ্যাঁ, এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে জিগজ্যাগ ভাবে সাজিয়ে রাখা হয়। এবং এই গ্রাফ গুলো যখন তোলা হচ্ছে, আমরা মোটামুটি এই গ্রাফ গুলোকে 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচারে সেগুলাকে প্রিজার্ভ করি। আচ্ছা এইভাবে প্রিজার্ভ করা হয় অ্যান্টিবায়োটিক সলিউশনের মধ্যে এবং নির্দিষ্ট টেম্পারেচারে আচ্ছা, প্রিজার্ভ করে সেই গ্রাফগুলোকে আমরা বসাই। সেই দিনই কি বসানো হয়? হ্যাঁ, সেই দিনেই বসানো হয়। ইউজুয়ালি 8 ঘন্টার মধ্যে এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করা উচিত। আচ্ছা, তাহলে তো ফলিকল গুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, 8 ঘন্টার পরে যখন হুম হুম করছি, হুম হুম সেটা ফলিকল গুলো নষ্ট না হতে দেওয়ার জন্য স্পেশাল টেকনিক্স গুলো ইউজ করতে হয়। হুম যেমন আমাদের ব্লাড ব্যাংকে দেখবেন ব্লাড 21 হুম দিন হুম রাখা হুম যায়। হুম নরমাল ফলিকল গুলোকেও ডেফিনেটলি 8 ঘন্টার বেশি বাঁচিয়ে রাখা সম্ভব। হুম, কিন্তু সেটা করতে গেলে পরে উন্নততর আরো অন্যতর পদ্ধতি ইউজ করা হবে। দেখা গেছে ইউজুয়ালি 8 ঘন্টার মধ্যে 3000 থেকে 3500 ফলিকল সেফলি তুলে আচ্ছা ইমপ্লান্ট করা যায়। সেই জন্য একটা সেফ লিমিট একটা দিনে আচ্ছা মোটামুটি 3500 এর বেশি গ্রাফট একদিনে ট্রাই করাটা কিন্তু উচিত নয়। তার আচ্ছা বেশি করতে গেলে গ্রাফটের ইস্কিমিয়া টাইম কিন্তু বেড়ে যায়। আচ্ছা গ্রাফট গুলো হয়তো তোলা হলো, বসানো হলো কষ্ট করে, হুম, কিন্তু গজাবে না। গ্রাফট গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা। তো পুরো প্রসেসটা হতে, মানে ক্রাফট তুলতে, সেগুলোকে বাছাই করতে ঝাড়াই বাছাই করতে এবং এবং ইমপ্লান্টেশন করতে হ্যাঁ, সব টোটাল মিলিয়ে কত সময় লাগে? মোটামুটি 6 আওয়ার্স এর কাছাকাছি লাগে। 6 ঘন্টা, হ্যাঁ, 6 আমি ঘন্টার 8 ঘন্টাই কাছাকাছি লাগে। ধরে নিলাম। 8 ঘন্টা এই কারণে বলছি, আমরা প্রথমেই হোল মেকিংটা করে দিই। আচ্ছা যাতে হোল মেকিং করার জন্য যে 2 ঘন্টা সময় লাগে, সেই 2 ঘন্টা সময় যাতে আচ্ছা, ওর তার মধ্যে ঢুকে না যায়। ঢুকে যায় না। প্রথমেই আমরা হোল মেকিংটা করে হুম, আমরা ঠিক করে নিলাম যে 2800 থেকে 3500 হুম, কতগুলো গ্রাফট আমরা করব। হুম, তার সঙ্গে আমরা 200 গ্রাফট বা 150 গ্রাফট প্লাস ধরে নিয়ে আমরা হুম, গ্রাফটগুলো তারপরে তুলে নিয়ে লাঞ্চে চলে যাওয়া হয়। হুম। লাঞ্চের পরে জিনিসটাকে বসিয়ে দেওয়া হয়। এই আচ্ছা, হচ্ছে পুরো ব্যাপার। এবার ধরা যাক যে আমার মাথার চুল বসে গেছে। তো বসে যাওয়ার পর সে চুল তো, মানে সে তো চুল দেখা যাবে না, সে তো শুধু গ্রাফট থাকবে। হুম। এবার সেইটাকে কিভাবে তারা রক্ষণাবেক্ষণ করার পরামর্শ দেন আপনি? হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়ার পরে হুম, ধরুন আমাদের সন্ধ্যে 5টা 7টার দিকে হুম, ওটি শেষ হয়ে গেল। হুম, যারা কলকাতার পেশেন্ট তারা সেদিনেই বাড়ি চলে যান। হুম, আর যারা দূর থেকে আসছেন, হুম, উত্তরবঙ্গ থেকে বা ওড়িশা, বিহার, হুম, ত্রিপুরা, আসাম হুম, থেকে, হুম, তারা ইউজুয়ালি সেই রাতটা পাশে আমাদের গেস্ট হাউস রয়েছে, সেখানে আচ্ছা আচ্ছা, থেকে পরদিন দেখিয়ে চলে যান। তো আমরা ইউজুয়ালি ছুটির সময় পেশেন্ট যারা থাকেন, হুম, তাদেরকে একটা স্প্রে সলিউশন কখনো কখনো দিয়ে দিই হুম, স্প্রে করার জন্য। হুম, এবং বাড়িতে গিয়ে
হুম। খাওয়ার জন্য ট্যাবলেটস বলা থাকে, হুম। ব্যথা যাতে না হয়, হুম। ইনফেকশন যাতে না হয়, ঘা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, হুম। এবং একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট আর হচ্ছে একটা মাল্টিভিটামিনস দিয়ে দেওয়া হয়। আর কিছু ইনস্ট্রাকশনস থাকে যে কতদিন উনি এই সার্জিক্যাল ক্যাপ করবেন, ইউজুয়ালি 2 দিন পর থেকে মাথা পরিষ্কার করা যায়, কিভাবে স্নান করবেন, কিভাবে শ্যাম্পু করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পেশেন্টকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ওনাকে বলে দিই। হুম। ইউজুয়ালি যে চুলগুলো আমরা বসালাম সেগুলো 2 দিন পর থেকে উনি দেখতে পাবেন যে চুলগুলো, আমরা দাড়ি শেভ না করলে যেরকম খোঁচা খোঁচা দাড়ি হুম। পড়ে, হুম। চুলগুলো বাড়ছে। আচ্ছা। নেক্সট 3 উইকস অব্দি চুলগুলো মোটামুটি সুন্দরভাবে বাড়ে। হুম। 3 সপ্তাহ পরে প্রায় 40 থেকে 60% গ্রাফগুলো আবার শেড করে যায়, পড়ে যায়। আচ্ছা। পড়ে যাওয়ার পরে আবারও কিন্তু গজাবে। আচ্ছা। যে গ্রাফটা ধরুন বেঁচে আছে মানে সে বেড়েছে, হুম। যে গ্রাফটা 2 সপ্তাহ ধরে বেড়েছে তারপরে যদি সে পড়েও যায় আবারও ডেফিনেটলি গজাবে। আচ্ছা। এতে কোনো ভয়ের কিছু নেই। ইউজুয়ালি 3 মাসের পরে থেকে কিন্তু রেজাল্ট গুলো বুঝতে শুরু করা যায়। আচ্ছা। 6 মাসে 60%, 8 মাসে 80% এর কাছাকাছি রেজাল্ট চলে আসে। 10 থেকে 12 মাসে ফাইনাল রেজাল্টটা কিন্তু বোঝা যায়। 1 বছর লাগে 1 বছর লেগে যায়। ইভেন আমরা যদি কোনো কারণে মাথা ন্যাড়াও করি, হুম। সঙ্গে সঙ্গে তো বাড়ে না, না। না, না, না। আমাদের মান্থলি চুলের গ্রোথ হচ্ছে 1 সেন্টিমিটারের কাছাকাছি। মাসে 1 সেন্টিমিটার করে চুল বাড়ে। হুম। সেই হিসেবে ধীরে ধীরে বাড়ে। একটা ফাইনাল রেজাল্ট আসতে 8 থেকে 10 মাস মতো সময় লাগে। অনেকের থাকে বিয়ে শাদীর হুম। বিষয় হুম। ব্যাপারগুলো হুম। থাকে। হুম। তো তাদেরকে আমি বলি যে আপনার বিয়েটা কবে করবেন তার থেকে 12 মাস বা অন্তত 10 মাস বা খুব কম হলে 8 মাস মাইনাস করে আপনি প্ল্যান করবেন। আপনার 2 মাস পরে বিয়ে আর যদি বলেন স্যার এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করব, এটা সেটা কিন্তু হবে পসিবল না। না। সেটা আপনাকে তখন উইক করতে হবে। হ্যাঁ। ট্রান্সপ্লান্ট আপনি করতেই পারেন হুম। কিন্তু আপনাকে উইক করে হুম। ওই ব্যাপারটাকে করতে হবে। আচ্ছা, এবার যেটা জিজ্ঞাসা করতে চাইবো সেটা হচ্ছে এই যে আমার তো পেছনে নরমাল হেয়ার হুম। আর এটা সামনেরটা হচ্ছে ইমপ্ল্যান্টেড হেয়ার। ট্রান্সপ্লান্টেড হেয়ার। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এই দুটোর মধ্যে কোনো ফারাক বোঝা যাবে? আমরা ডাক্তাররা বুঝতে পারি। যারা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট আচ্ছা, করি, আচ্ছা, আমরা দেখলে কিন্তু বুঝতে পারি যে আচ্ছা, এটা ট্রান্সপ্লান্টেড হেয়ার। সাধারণ মানুষের পক্ষে আচ্ছা, বোঝাটা কিন্তু মুশকিল। হ্যাঁ, সাধারণ মানুষ বুঝতে পারবে না। কারণ সেইভাবেই আর্টিস্টিক্যালি আচ্ছা, আচ্ছা। বসানো হয় যেটা ন্যাচারাল লুক হয়। অর্থাৎ জিগজ্যাগ ওয়েতে বসানো সাধারণ হয়। মানুষের পক্ষে বোঝা বোঝা অসম্ভব। অসম্ভব যে হুম, এটা আ ট্রান্সপ্লান্টেড হেয়ার কিনা। আচ্ছা, পরবর্তীকালে কি মানে ব্যাপারটা যে আমরা যেমন নরমালি আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করি এই চুলগুলোকে এখন আমরা যেমন হুম, করি, যারা ট্রান্সপ্লান্ট করাচ্ছেন হুম। তাদের কি রক্ষণাবেক্ষণের আলাদা একেবারেই সেম। সেম? একেবারেই সেম। আচ্ছা, কারণ আচ্ছা। এই চুল জাস্ট যেটা বললাম, হুম। আপনার বাড়ির পেছনে কোনো একটা ফুল গাছ ছিল, আপনি সেটাকে ও সামনে এনেছেন। আচ্ছা, আচ্ছা। এই চুলগুলো বাড়বে, এই চুলগুলো বয়সের সঙ্গে সঙ্গে সাদা হবে। এগুলো আপনি ডাইও করতে পারবেন, কাটতেও পারবেন। একদম ন্যাচারাল। এবং আমাদের একটা জিনিস বলা ভালো, হুম। চুলের সাইকেল থাকে। আচ্ছা। আমাদের একেকটা চুল মোটামুটি মাথার চুল বিশেষ হুম। করে বছর 5 থেকে 8 বছর মতো বাড়ে। আচ্ছা। তারপরে চুলটা কিন্তু বাড়া স্টপ হয়ে যায় 6 মাসের মতো। হুম। 6 মাস পরে চুলটা পড়ে যায়। হুম। তারপর তার গোড়া থেকে আবার একটা নতুন চুল বেরিয়ে আসে। সেটাকে আমরা আচ্ছা। হেয়ার সাইকেল বলি। সেই হেয়ার সাইকেল গুলো এই মানে ব্যাপারগুলোর একদম সঙ্গে নরমাল মানে ন্যাচারাল, নরমাল একদম চুলের নরমাল মতন। ন্যাচারাল এর মতো এগুলো বিহেভ করে। আচ্ছা, এবার যেটা সবাই জানতে চাইবে আমাদের দর্শক বন্ধু যারা আছেন যে এটা করতে খরচ কিরকম পড়ে? আচ্ছা, খরচ কতগুলো পড়বে এটা জানার দুটো ব্যাপার আর রয়েছে। হুম। একটা হচ্ছে প্রথমেই বলব যে কতগুলো খরচ পড়বে সেটা ডিপেন্ড করে কতগুলো ফলিকেল লাগবে। হুম। তো আপনি স্বাভাবিকভাবেই জানতে যাবেন স্যার হুম। ফলিকেল কতগুলো হ্যাঁ, লাগবে? ফলিকল হ্যাঁ? কতগুলো লাগবে? ফলিকল গুলো জানা, তাহলে ফলিকলের সঙ্গে কত খরচ হবে সেটা একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। প্রথমত হচ্ছে আমাদের বলেছি গ্রেড 7 অব্দি বাল্ডনেস হয়, 1 2 3 4 5 6 7। ইউজুয়ালি গ্রেড 2 থেকে 7 যারা তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়, গ্রেড 1 এর হেয়ার ট্রান্সপ্লান্টের দরকার নেই। আচ্ছা। তো আপনার যে মাথায় যতটা টাক পড়ে গেছে, হ্যাঁ, সেটাকে আপনি একটা ছবি তুলে নেবেন উপর থেকে, এই ডিগ্রিতে ছবি তুলে নেবেন। আপনি হেয়ার বাল্ডনেস এর গ্রেড দিয়ে গুগলে সার্চ করলেই দেখবেন 7 খানা গ্রেডের ফটো দেখাচ্ছে। আচ্ছা। আপনি নিজে দেখে বুঝে যাবেন যে আমারটা মোটামুটি হ্যাঁ এই 3 বা 4 এর মতো হচ্ছে, হুম। বা কারোর মতো মনে হবে আমার তো 6 হয়ে গেছে। হুম। আপনি নিজে একটা আইডিয়া করে হুম। নিতে পারবেন। খুব সহজ হিসেব হচ্ছে যে গ্রেডের আপনার মনে হচ্ছে হুম। সেই গ্রেডকে 9 দিয়ে গুণ 900 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা। ধরুন কারো মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে গ্রেড 4 বাল্ডনেস হুম। আমার। হুম। তাহলে 4 into 900 তাহলে 3600। হুম। বা কারোর মনে হচ্ছে যে আমার গ্রেড 3 হুম। হবে। হুম। তাহলে 3 into 9 900 হুম। 3 9 27। হুম। তার মানে মোটামুটি 2500 থেকে 3000। হুম। তো এরকম অনেক সময় এই বিভিন্ন হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে হ্যাঁ তারা বলে থাকে, বিভিন্ন অফার দেয় যে আনলিমিটেড ফলিকেল। হুম। আনলিমিটেড তো আপনার দরকার নেই, আনলিমিটেড পাওয়াও যায় না। 2 নম্বর কোন ডাক্তারবাবুকে দেখালেন, আপনি কি করে বুঝলেন যে 4000ই লাগবে? হুম। অনেক সময় দেখেছি হুম। কেউ ওকে বলে দিয়ে 4500 ফলিকেল লাগবে। হুম। তখন আমি তাকে বললাম হয়তো না 3000 হয়ে যাবে। তো আপনার মনে হতে পারে কেউ বলছে 3.5 4500, হুম। কেউ বলছে 3000, 1500 ফলিকেল, 1500 ফলিকেলের অনেকগুলো দাম। হুম। হুম। এত টাকা ডিফারেন্স তো হুম। ওই এটা একটা খুব সায়েন্টিফিক, এটা আমি নিজের মন থেকে বলছি না, হুম। এটা আমাদের লিটারেচারে হুম। রয়েছে। 3-4টে পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা ইজিয়েস্ট পদ্ধতি
যেটা জনসাধারণ বোঝায় 900 দিয়ে গুণ করতে হবে, পার আচ্ছা। গ্রেডকে 900 দিয়ে গুণ। আচ্ছা। গ্রেড 2 হলে 9 দুগুণ 1800, মানে এটা গ্রেড সবাই 3 হলে মোটামুটি 2700, বুঝতে পারবেন। বুঝে হ্যাঁ, গেল যে আমার কতগুলো কতগুলো ফলিকেল লাগবে। আপনি নিজেই ফটো তুলে আপনার ইন্টারনেটে বাল্ডনেসের গ্রেড দিয়ে টাইপ করলেই আপনারা 7খানা গ্রেড দেখাবে। পাশে আমরা ছবি দিয়েও দিয়েছি আপনার বোঝার সুবিধার জন্য, সেটা আপনি দেখতে পারেন। এইবার হচ্ছে পার ফলিকেল কতগুলো পড়বে, এবং এই হেয়ার ট্রান্সপ্লান্টের যে খরচাটা, এটা একদম চায়ের দামের মতো বা কফির দামের মতো বলবো। আচ্ছা। হ্যাঁ, আপনি রাস্তার পাশে কফি খাবেন বা চা খাবেন, 5 টাকাতে পাওয়া যায়। আচ্ছা। খুব ছোট 2 টাকাতেও পাওয়া যায়, কলকাতায় এখনো পাওয়া যায়। আবার আপনি বড় দোকানে যাবেন, সেখানে 80 টাকাতেও পাবেন। আবার 5 স্টার হোটেলে যাবেন, সেখানে 1 কাপ চায়ের বা কফির দাম 500 টাকা 800 টাকা দাম। একদম। তো হেয়ার ট্রান্সপ্লান্টও তাই, কলকাতাতে 10 টাকা থেকে শুরু করে 80 টাকা অব্দি হেয়ার ট্রান্সপ্লান্টের রেট আছে। একদম যারা 10 টাকা 8 টাকা রেটে করেন, তাদের আপনি যাদের কথা বলছিলেন, who are not qualified, যারা প্লাস্টিক সার্জারি বা ডার্মাটোলজি কোনো ডিগ্রি নেই। এই যে মানে এই অফার গুলো যে চলে একদম সস্তায়, মানে আমরা দেখি পোস্টারে, বিজ্ঞাপনে, তো এটার একটা কারণ, মানে আমাদের যারা দর্শক বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন, তা মানে তাদের জন্য এটা একটা সতর্ক বার্তা যে সস্তা মানেই কিন্তু ভালো নয়, সেটা আপনার ক্ষতিও করতে পারে। তো যখনই আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক সার্জনের কাছে পৌঁছবেন। এই হচ্ছে আমাদের ক্লিনিকে, বাইন ক্লিনিকে এই 2025 সাল চলছে, যেহেতু পরবর্তী সময়ে ভিডিও যারা দেখবেন হয়তো তখন তার 25 সাল থাকবে না। এই মুহূর্তে আমরা 25 টাকা পার ফলিকেল রেটে আমরা করছি। তো যদি 3000 ফলিকেল কারো ট্রান্সপ্লান্ট করতে হয়, 75,000 প্লাস জিএসটি এবং ওষুধের কিছু দামপত্র থাকে এবং অন্যান্য ব্যাপারগুলো থাকে, যেটা ইনভেস্টিগেশন কিছু থাকে, সেটা যেমন 2-2,500 টাকা মতো লাগে। সার্জারির পরে বাড়িতে গিয়ে ওষুধের দামটা মোটামুটি 1,500 মতো লাগে। এই হিসেবে আমরা 25 টাকা রেটে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা কিন্তু বাইন ক্লিনিকে 2025 সালে করছি। আর আপনি যেটা বললেন নিরাপত্তার যে বিষয়টা, হেয়ার ট্রান্সপ্লান্টটা প্রথমেই বললাম, যদি FUE টেকনিকে করি, ইট ইজ এ ভেরি সেফ থিং। আচ্ছা। ইভেন আপনাকেও যদি আমি 10 দিন ট্রেনিং দিই, আপনিও খুব সুন্দর হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। এটা রকেট সায়েন্স কিছু নয়। আচ্ছা। সেই জন্যই অনেক সময়তেই যারা প্রপারলি ট্রেন্ড পারসন নন, ডিগ্রিধারী নন, মেডিকেল ডিগ্রি নেই, তারা কিন্তু এই হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকগুলো শুরু করে ফেলে এবং বিভিন্ন বিপদ তৈরি হয়। আপনারা দেখবেন বছরখানেক আগে কানপুরে এক ইঞ্জিনিয়ার ভদ্রলোক মারা গেছিলেন, সেটা নিয়ে ইউটিউবে আমার ভিডিও আমি করেছি। সেখানে যিনি করছিলেন, তিনি কিন্তু প্লাস্টিক সার্জন নন এবং ডার্মাটোলজিস্টও নন, তিনি একজন ডেন্টাল স্পেশালিস্ট। তো তিনি তার এক্সপার্টাইজের বাইরে গেছেন। ধরুন একজন ব্যক্তি যে ধরুন, এটা তো বোধহয় আমাদের যিনি ধরুন মোটরসাইকেল চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন, তাকে যদি হুট করে 10 টাকার লরি চালাতে দিই, তাহলে সে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তাই ফেলবেই একদম। তো এই জিনিসগুলো হয়। বা যে ধরুন খালাসির কাজ যার করা, যার কোনো ট্রেনিং নেই, লাইসেন্স নেই, কোনো কিছু নেই। তো আমরা যে এত পড়াশুনো করছি, ডাক্তার সরকার আমাদেরকে 5 বছর MBBS পড়িয়েছে, তারপরে 3 বছর MS সার্জারি করেছি, তারপরে 3 বছর MCH করেছি, তারপরে ফেলোশিপ নিয়েছি। তো এই ব্যাপারগুলো থাকে যে কোনো একটা পেশেন্টকে সঠিকভাবে অ্যানালাইজ করা, কোনো একটা বিপদকে আগের থেকে বোঝা, এবং হেয়ার ট্রান্সপ্লান্টের সময় আমরা বিভিন্ন মেডিকেশন ইউজ করি। সেই মেডিকেশন গুলো সঠিক ডোজে ইউজ করার জন্য অ্যানাস্থেসিওলজিস্ট থাকে। কখনো কোনো বিপদ যদি হয়, সেই বিপদকে হ্যান্ডেল করার জন্য পালস অক্সিমিটার, ব্লাড প্রেশারের মেশিন, ECG মেশিন, অ্যানাস্থেসিয়া মেশিন, এই ব্যাপারগুলো কিন্তু যে কোনো সেন্টারে থাকা উচিত। বিষয়টা মানে এরকম এতটাও সহজ নয় যে আমি সহজ না, এবং ছোটভাবে বসিয়ে দিলাম। জিনিসটা করা সহজ বলেই অনেকেই ছোটখাটো জায়গাতে করে ফেলেন। কিন্তু দেখুন, বিপদ তো হবে না, বিপদ 1000 পেশেন্টে একজনের বিপদ আসবে, কিন্তু সেই জন্য সবসময় সতর্কভাবে যিনি সেফ একজন প্রসিজিয়ারসে করছেন বা কোয়ালিফাইড ব্যক্তি, তার কাছে যাওয়া উচিত। এবং যে কোনো সেফ কোয়ালিফাইড সেন্টার করতে গেলে পরে কিন্তু বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক, ইকুইপমেন্টের কস্টগুলো থাকে। আপনি রাস্তার পাশে চা বানাতে শুধু আপনার একটা প্যান আর একটা হলে হয়ে যায়, কিন্তু যখন একটা হোটেলে করবেন, আপনাকে ফায়ার সিস্টেম লাগাতে হবে, সমস্ত কিছু হাইজিন মেইনটেইন করতে হবে। এই ব্যাপারগুলো মেইনটেইন করতে গেলে আমি দেখেছি যে আমাদের বাইন ক্লিনিকে আমরা এই প্রত্যেকটা জিনিস মেইনটেইন করি। এবং সেক্ষেত্রে যদি অনেকেই বলেন, স্যার 10 টাকাতে ওই ক্লিনিকে করা যাচ্ছে, আপনারা কেন করেন না, আমাদের পক্ষে দেখেছি 25 এর নিচে করাটা মুশকিল, ডিফিকাল্ট হয়ে যায়।
আশা করি আমরা সমস্ত রকম আপনাদের যা প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিতে পারলাম। হেয়ার ফল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেটা নিয়ে আমরা ভিডিও করব পরবর্তীকালে, এবং বাইন স্যারের ইউটিউব চ্যানেলে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু এই নিয়ে প্রচুর ভিডিও আছে। এছাড়াও এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আমরা ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে রাখলাম, আপনারা সেখানে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন এবং আপনার যাবতীয় যা প্রশ্ন আপনি সেখানে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। নমস্কার।